আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। শিশির ভেজা প্রতিটি প্রবাদ মনোরম হবে তেমন কোনো কথা নেই। যেমন আজকের দিবারন্ত হলো চোখের জল ঝরিয়ে ক্যাম্পাসে যাওয়ার পূর্বে কটুবাক্য শুনতে হয়েছে আপন চাচির মুখ থেকে। দেয়ালের অন্য পাশ থেকে চেঁচাচ্ছিলেন জোর গলায় শোভা বেগম আর শিরিনকে শুনিয়ে বলছিলেন, আমার মেয়ের 20 আগেই বিয়ে হচ্ছে, আর সেখানে পাশের বাড়ির অবস্থা দেখো, 25 বছর চলে, এখনো বিয়ের নামগন্ধও নেই। মেয়েকে নাকি পড়ালেখা করাবে। আহ্লাদ দেখে বাঁচি না। পড়ানো ছাই, খুঁটি দেবে খুঁটি। চোখ বেয়ে ঘন ঘন পানি পড়ে শিরিনের। কান্না নামক জিনিসটা তার জীবনে কালে ভেদ্রে আসে। কান্নার কোনো উপায় রাখেনি শোভা বেগম। এ পৃথিবীতে মা মেয়ের মতো সুখী যেন আর কেউ নেই। কিন্তু আজ মায়ের চোখে অশ্রুবিন্দু দেখেছে শিরিন। হাতের পিঠ কপালে ঠেকিয়ে শুয়ে শুয়ে শুনছিলেন সেসব রূঢ় ভাষা। আড়ালে চোখ ভিজিয়েছেন। অবসন্ন মুখশ্রী নিয়ে বেরিয়েছে শিরিন ক্যাম্পাসের উদ্দেশ্যে। যাওয়ার পথে বেশ কয়েকবার আসমানের দিকে দৃষ্টিপাত করছিল। হয়তো খুঁজেছে কাউকে, হয়তো নিজের সৃষ্টিকর্তাকে। প্রশ্ন করতে গিয়ে নিশ্চুপ হয়ে গেছে। ক্যাম্পাসের বাস এসে থামলো সদর দরজার সামনে। শিরিন নেমে ক্লাসের দিকে পা বাড়ায়। দূর করিডোরে দাঁড়ানো ফরহাদকে দেখতে পায়নি সে, কিন্তু ফরহাদ দেখেছে ধিমে পায়ে ক্লাসরুমের দিকে এগোনো নীলিকাকে। আনমনে রুক্ষ ঠোঁটের কোণে হাসি ফুটেছে। ফরহাদ দীর্ঘশ্বাস ফেলে সামির বলল, ক্লাসে আয়। এখন তো ক্লাসে ঢোকা চলবে না। ফরহাদ হুট করে পকেট থেকে নিজের ফোন বের করলো, ভনিতা করলো সামিরের সামনে, যেন তার কোনো বিশেষ কল করেছে। ফরহাদ বলল, বাড়ি থেকে কল এসেছে, তুই যা, আমি আসছি। সামির অসন্তোষ প্রকাশ করে বলে, জায়গা রাখতে পারবো না বলে দিচ্ছি। সেটাই তো চাচ্ছি। করিডোরের শেষ প্রান্তের দিকে হাঁটতে হাঁটতে বলল ফরহাদ। সেটি সামিরের কর্ণগোচর হয়নি। সে চায় না জায়গা রাখা হোক তার জন্য, কিন্তু সেসব অভিমত নিতান্তই মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয় সে। মনের দোলাচল নিজে অনুধাবন করতে পারলেই হলো। বিশাল ক্লাসরুম জুড়ে ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত। প্রতিটি বেঞ্চি দখল হয়ে গেছে। ফরহাদের বন্ধু মহলের দৃষ্টি দরজার দিকে। নিশি বলল, হাদারাম এখনো আসছে না কেন? এখনো স্কুল জীবনের কিছু অভ্যাস রয়ে গেছে। সবাই একসঙ্গে বসবে, একজন আলাদা হলেই যেন যান যায় যায় অবস্থা। হাঁসফাঁস করতে থাকে সকলে। ফরহাদের জন্য বরাদ্দ জায়গাটাও দখল হয়ে গেল ইতিমধ্যে। সামির কপালে হাত রাখে, বলে, বেশ হয়েছে, এবার গিয়ে বসুক পেছনের সিটে। ফরহাদ জানালার বাইরে দাঁড়িয়ে দেখলো দৃশ্যটি। সাথে সাথে ক্লাসরুমে প্রবেশ করে। বন্ধুদের সামনে দাঁড়িয়ে গোমরা মুখে বলল, জায়গা রাখতে পারলি না? শাহেদ জবাব দেয়, রেখেছিলাম, তুই তো আসতে দেরি করলি। ফরহাদ একবার পেছনে নজর বুলিয়ে নিল। শিরিনের পাশের সিট খালি। চরম অপ্রসন্নতার সুরে বলল, আবার ওই মেয়ের পাশে বসতে হবে? দূর। সামির টিটকারি করে বলে ওঠে, যা যা বস। ফরহাদ রাগত স্বরে জবাব দেয়, ইউজলেস তোরা, বলে হনহন করে পেছনের দিকে এগুলো। পেছন থেকে হাসির গুঞ্জন শোনা যাচ্ছে। তার অবস্থাতে বন্ধুমহল হাসছে। এই হাসিতে ফরহাদও হাসলো, তবে বাঁকা ঠোঁটে। এগিয়ে গেল আকাশ পানে চেয়ে থাকা নীলার পানে। নীলাম্বরে জটলা পাকানো মেঘমল্লারের উপস্থিতি নেই। ধূসর মেঘের রাজত্ব সেথায়। এই মেঘদলের ন্যায় দুয়াটে দশা শিরিনের। মুখশ্রী ফুলে আছে, চোখের দুকোণে লালিমা, মস্তিষ্কে রাজ্যের চিন্তা। পাশে বসা মানুষটিকে অনুভব আর করতে পারলো কোথায়? দিনের আকাশ পছন্দ নাকি রাতের? শিরিন অবচেতনে জবাব দিয়ে ফেলে, সন্ধ্যার আকাশ। ঘুরে আচ্ছন্ন ছিল শিরিন, বুঝতেই পারলো না এইমাত্র কি হয়েছে। একধানে চেয়ে থাকার ফলে চোখ শুষ্ক হয়ে ওঠে, বারংবার পলক ফেলে। সাথে সাথে ঘুরে তাকায় পাশে। হুট করে মনে পড়লো তার মুখের অবস্থা যা তা। চোখের কার্নিশে পানি জমে আছে। মুখ ফিরিয়ে নিল শিরিন। স্বল্পক্ষণেই চোখের পানি ফরহাদের কাছে একেবারে পরিষ্কার। শিরিন কেঁদেছে। মুখ ফোলা কেন তার? গাঢ় ভাঁজ পড়তে লাগলো কপালে। ব্যস্ত স্বরে বলে, দেখি আমার দিকে তাকান তো। শিরিন মুখ ফিরিয়েই উত্তর দিল, কেন? ফরহাদের নরম স্বর কঠোর হলো। জোরালো ভাবে নির্দেশের সুরে বলে ওঠে, তাকাতে বলেছি তাকান। মগের মুল্লুক নাকি? তার আদেশ কেন মানতে হবে তার? কথার ধরন একেবারেই পছন্দ হলো না তার। কান্নার ফলে মাথা ধরেছে। শিরিন নিরুত্তর বাইরে চেয়ে রইল। ফরহাদ ফোঁস করে নিঃশ্বাস ফেলে শুধায়, কেঁদেছেন? যা বুঝতে দিতে চাইছিল না সেটাই বুঝেই গেল।
লজ্জা লাগছে শিরিনের। মুখ ভার করে মুখ ফিরিয়েছে, আর এপাশে তাকানোর কোনো নামগন্ধ নেই। আদেশ ছেড়ে অনুরোধের সুর ধরল ফরহাদ, বলল, একটাবার তাকালেই পারেন। শিরিন রুষ্ট স্বরে জবাব দেয়, কেন, কি দরকার? কেন কেঁদেছেন জানার চেষ্টা করতাম। কিভাবে? চোখ মনের কথা বলে শুনেছি। শিরিন নত মস্তিষ্কে সামান্য মুখ ফেরায়। আজও তার কেশমালা ভীষণ জ্বালাতন করছে, ঢেকে রেখেছে তার স্নিগ্ধ মুখমণ্ডলকে। চুলগুলোর কি কোনো শত্রুতা আছে ফরহাদের নজরের সাথে? কেন মুগ্ধ হতে বাধা প্রদান করে? সে তো প্রথম দিন থেকে মোহগ্রস্ত। শিরিন একটু থেমে ঠিকই প্রশ্ন করেছে, আপনি আমার চোখ পড়তে চাইবেন কেন? চাইছি, আমি অবুঝ নই। শিরিনের কণ্ঠে সন্দিহান। ফরহাদ গভীর স্বরে জবাব দেয়, বুঝদারও নন। শিরিনকে দীর্ঘশ্বাস ফেলতে দেখা গেল। ফরহাদ সামান্য হেসে নেয় সেই সুযোগে। ফের জানতে চায়, কেন কেঁদেছেন বলুন? কেউ কিছু বলেছে? না। তাহলে ব্যক্তিগত ব্যাপার। ফরহাদ ভাবুক ভঙ্গিতে মাথা দোলায়, বলে, ব্যক্তিগত ব্যাপার আসন্ন সময়ের জন্য তোলা থাকুক, তখন জেনে নিব। শিরিন আর চোখে তাকায়। খোলা মুখখানা কিছুটা স্পষ্ট, এক বিচিত্র বিচলন ঘিরে ফেলল চিত্রকে। দৃষ্টি একেবারে স্থির হয়ে রইল ফরহাদের। নিষ্পলক চোখ আটকে আছে ভেজা মুখের রেখাগুলোতে। আকস্মিক অস্থিরতা বাড়ায় এই দৃশ্য। ফরহাদ বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলে সামনের দিকে তাকালো, কিন্তু নিয়ন্ত্রণহীন ঘাড় ফের ঘুরে তাকায় শিরিনের দিকে। কি অদ্ভুত! মনতৃষ্ণা উপচে পড়ে বলল, তার মন ভালো করার সামান্য প্রয়াস করা উচিত। ফরহাদ শিরিনের দিকে এক দৃষ্টিতে চেয়ে ভারী স্বরে বলে, জানেন, আজ টিএসসিতে শহরতলি আর বাংলা 5 ব্যান্ড আসছে। শিরিন মলিন মুখে সামান্য মুখ ফেরায় আর বলে, ও, আপনি কনসার্ট অ্যাটেন্ড করবেন? ওহু, ওসবে আমি যাই না। আগে কখনো যাননি? ওহু। ফরহাদ বড়ই আগ্রহবোধ নিয়ে বলে, একবার চলুন, ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। না। সরাসরি জবাব পেয়ে চুপসে গেল ফরহাদ। কি করা যায় এখন? যাবে না বোধ হয়। শিরিনের নিষ্প্রভ আনন্দ হৃদয় শব্দহীন বিদ্রোহ করছে, তবে মস্তিষ্ক অচল, শব্দ যোগ করতে অক্ষম। ফুস করে নিঃশ্বাস ফেলে ফরহাদ বলে, আপনাকে বোচা মুখে মানাচ্ছে না, মুখ ঠিক করুন, টিস্যু দিয়ে মুখ মুছে নিন, কাজলটাও লেপটে গেছে। কাঁদবেন যেহেতু কাজল দিয়েছিলেন কেন? বাড়তি কথা ভালো লাগছে না শিরিনের, এমনিতেই মন উদাস। তার মধ্যে ফরহাদের কথা মাথা ব্যথা বৃদ্ধি করলো। শিরিন বলল, আমার প্রচন্ড মাথা ধরেছে, আপনি কিছুক্ষণ চুপ থাকুন। ফট করে কথাটি শুনে বিব্রত বোধ করলো ফরহাদ। মুখে কুলুপ এঁটে সামনের দিকে এবার শক্ত দৃষ্টি রাখলো। লেকচারার এসে ততক্ষণে লেকচার দিচ্ছেন। শিরিনকে দেখা গেল বেঞ্চিতে মাথা নুয়ে দিতে। মসৃণ চুলগুলো তার সাথেই ঝুঁকছে। অবাধ্য ইচ্ছেরা চড়াও হতে চাইছে, চুলগুলো একবার ছুঁয়ে দিতে চাইছে, কিন্তু ফরহাদ নিজেকে দমায়, নিজেকে নিজে শাসিয়ে বলে, বাড়াবাড়ি করা উচিত নয়, একদম নয়। লেকচারের সময়কাল দীর্ঘ লাগলো। 45 মিনিট যেন 45 ঘন্টার মতো করে অতিবাহিত হয়েছে। উৎকণ্ঠিত ফরহাদ, ব্যস্ত মন। শিরিন কি ঘুমিয়ে গেল? সেই কখন থেকে মাথা নামিয়ে রেখেছে বেঞ্চিতে। অশান্ত পা নড়ছে অনবরত। শেষমেশ নিজেকে আটকাতে পারল না। ঘাড় উঁচিয়ে দেখলো একবার ঘুমন্ত মুখশ্রী। মুখে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেওয়ার অবাধ ইচ্ছা আরেক দফা মাথাচাড়া দিতে শুরু করে। নিজেকে টেনে হিঁচড়ে বের করে ফরহাদ, এই কাজ করলে মাঠে মারা পড়বে, তাকে চরিত্রহীন বলা হবে। ব্যস্ত ফরহাদ বিড়বিড় করলো, আগে ভেসেছি ময়লা পুকুরের জলে, আর এখন অতল নীলাভ সমুদ্রে ডুবে মরতে চলেছি স্বেচ্ছায় হাসি মুখে। অস্থিরতা কমানোর কোনো ওষুধ কি আবিষ্কার হয়নি? শিরিন ঘুমিয়ে পড়েছিল, চোখ লেগে এসেছিল কিছুটা। ঘাড় তুলতেই ঝিমঝিম করে উঠল সমস্ত মাথা। চোখের সামনে সবটা অস্পষ্ট লাগলো কিছু সময়ের জন্য। মুখ ফেরাতেই দেখলো ফরহাদ আকুল চোখে চেয়ে। সে তাকাবা মাত্রই বলে উঠল, খারাপ লাগছে? শিরিন নাবোধক মাথা নাড়ায় দুদিকে। লেকচারার ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেই নিশি পেছনের দিকে এগিয়ে আসে। ফরহাদ নড়ে চড়ে সোজা হয়ে বসে তৎক্ষণাৎ। নিশির পিছন পিছন সামির ও শাহেদও এসেছে। নিশি এসে এক হাত বেঞ্চিতে, অন্য হাত কোমরে রেখে ফরহাদের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার পূর্বেই শিরিনের দিকে চোখ গেল। ফ্যাকাশে মুখ দেখে প্রশ্ন করলো, তুমি কি অসুস্থ? শিরিন ইতস্তত নিয়ে জবাব দেয়, না। ক্লাসে দেখা যায় না কেন তোমাকে? মনে হচ্ছে নতুন স্টুডেন্ট।
শিরিন সেদিনের মতো করেই বলে, আমি ক্লাস করি না তেমন একটা। সামির পেছন থেকে শাহেদের কাঁধে হাত রেখে ঝুলতে ঝুলতে বলল, ক্লাস করতে হয় বুঝলে, ক্যাম্পাস লাইফ এনজয় করতে হয়, না হয় বুড়ো বয়সে স্মৃতিচারণ করবে কি করে, নাতি নাতনিদের ক্যাম্পাস স্টোরিজ কি বলবে। ফরহাদের চোয়াল খান শক্ত হলো। এই বাচালের মুখ সেলাই করে দেওয়া উত্তম। বাড়াবাড়ি কথা বলতে কে বলেছে তাকে? অতিরিক্ত জ্ঞান বিতরণের কোনো প্রয়োজনীয়তা নেই এখানে। নিশি ধমকে বলে, চুপ থাক। পরপর শিরিনের দিকে চেয়ে বলল, চলো আমাদের সাথে ক্যান্টিনে। থাক। আরে কিসের থাক, চলো তো, আমাদের সাথে থাকলে মন চাঙ্গা হয়ে যাবে, চলো চলো। মুখে আসন্ন মুচকি হাসিটা পুরোদমে এড়ানোর চেষ্টায় ফরহাদ। কিছু জিনিস চাইবার আগেই হাজির হলে সে আনন্দ পাওয়া যায়, সে আনন্দের কোনো তুলনাই হয় না। সে তো মুখ ফুটেই বলেনি, নিশি তার লুকায়িত মনোবাসনা পূরণ করছে। শিরিন না করতে পারেনি। তাদের সঙ্গে যাওয়ার উদ্দেশ্য উঠে দাঁড়ালো। সে একটু এগিয়ে যেতেই ফরহাদ নিশির সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এই মেয়ে দুদিন যাবৎ শুধু ঝিমুচ্ছে, ওর একটা বুস্ট দরকার, তোর উপর ছেড়ে দিলাম। আমাদের দলে ঢুকাতে চাইলে আমাদের মতো প্রাণবন্ত বানিয়ে তারপর দম ফেলবি। চ্যালেঞ্জ করলাম তোকে। নিশি তীক্ষ্ণ দৃষ্টি ফরহাদের দিকে ছুড়ে বলল, তুই প্রাণবন্ত? হাসাবি না ফরহাদ, তোকে হাসিতে মানায়ও না, প্লিজ গো টু হেল। বলে চলে গেল ফরহাদ। শিরিন পিছু ফিরে তাকালো একবার। নিশি, সামির, শাহেদ সবাই আছে, কিন্তু ফরহাদ কোথায়? একবার খুঁজে তাকে। তখন নিশি বলল, চলো। বিশাল ক্যাফেটেরিয়াতে লম্বা টেবিলে বসেছে তারা সকলেই। একে একে সবাই নিজের পরিচয় নিল শিরিনের কাছে। তাদের বন্ধুত্বের শুরু থেকে এই অবধি ঘটনা বলতে শুরু করেছে। শিরিন এসবে অভ্যস্ত নয়। বিশাল বন্ধুর দল তার কখনোই ছিল না। সে শুনেছে, বিনয়ী হাসছে তাদের সমস্ত কৌতুকে, তবে নীরবে চোখ বুলিয়েছে ফরহাদের খুঁজে। চুপ থাকতে বলেছে বলে মাইন্ড করে বসলো নাকি? বলা কি উচিত হয়নি? কি করে জানবে এখন? ভাবনার ব্যাঘাত ঘটিয়ে ফরহাদ এসে হাজির হয় সেখানে। শিরিনের পাশে থাকা খালি চেয়ারে ভাবলেশহীন ভঙ্গিতে বসলো, হাত পকেটে গুজে প্রশ্ন ছুড়ল, তোরা কনসার্টে যাবি? রেশমা বলে ওঠে, অনেক ভিড় হবে কিন্তু। ফরহাদ বাবুক ভঙ্গিতে মাথা দুলায়, বলে, আরেকটা উপায় আছে, গেলে বল। সবাই হাত তুলল, অর্থাৎ সবাই রাজি। ফরহাদ নিশির দিকে চেয়ে শিরিনের দিকে ইশারা করে। নিশি বন্ধুর ইশারা বুঝে শিরিনের উদ্দেশ্যে বলে, এই তুমি যাবে? না, দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। নিশি জবাব দেয়, আরে থ্রিল, আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসবো। বড় জোর 8টা বাজতে পারে, তুমি বাড়িতে কল করে অনুমতি নিয়ে নাও, কেমন? শিরিন কি বলবে বুঝে উঠতে পারলো না। বারবার না বলাটা ভালো দেখায় না। যদি তারা অহংকারী আর ঘর কোনো মেয়ে ভেবে বসে। মানুষের ভাবনাগুলো নিয়ে ভাবতে ভাবতে হুট করে হাতের কাছে কিছু একটা অনুভব করলো শিরিন। টেবিলের আড়ালে থাকা হাতের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। ফরহাদ হাত এগিয়ে রেখেছে, তার হাতে পেনকিলার। সে পেনকিলার শিরিনের হাতের দিকে এগিয়ে দিয়ে ফোন হাতে নেয়। দ্রুত গতিতে মেসেজ লিখলো, খেয়ে নিন, মাথা ব্যথা কমে যাবে। শিরিনের ফোনে মেসেজ আসতেই সে চমকে ওঠে। দ্রুত মেসেজটি পড়লো। অবাক চোখে একবার ফরহাদের দিকে তাকাতেই চেয়েও চোখ ফিরিয়ে নেয়। ফরহাদ একটিবারের জন্য তার দিকে তাকায়নি। ভাবভঙ্গি এমন যে তাকে চেনেই না। সে মত্ত তার বন্ধুদের সাথে আলাপচারিতায়। শহরতলি ও বাংলা 2 খ্যাতিমান ব্র্যান্ড এসেছে টিএসসি চত্বরে। মানুষের ঢল নেমেছে সেখানে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি পথ চলতি মানুষেরও ভীষণ আগ্রহ নিয়ে দাঁড়িয়ে। যারা আগে যেতে পেরেছে তারাই যেন সৌভাগ্যবান ও সৌভাগ্যবতী, কিন্তু ফরহাদ ও তার বন্ধুমহল এই সৌভাগ্যবান ও সৌভাগ্যবতীর তালিকাভুক্ত নয়, তারা হতেও চায় না। সূর্যের দেখা আজ সারাদিনে মেলেনি। 6টার সাথে সাথে এই শহর জুড়ে নামছে শীতল সাজ। বটতলার রাস্তা ধরে হাঁটছে 7 জনের একটি দল। কখনো আধারে আড়ালে তাদের অবয়ব, কখনো ল্যাম্প পোস্টের হলুদাভ আলোয় উজ্জ্বল মুখমণ্ডল। শুকনো পাতাগুলো সমতল সরণিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। কদম পড়তেই খচখচ শব্দ হচ্ছে। দল বেঁধে হেঁটে গেল ফরহাদরা। কতই না কথা তাদের। সেখানে নীরব একজন, শিরিন। একজোড়া চোখ আর নীরবতাকে আগ্রহের সাথে চিত্তে ধারণ করছে। সে কি জানে? হয়তো না। জানলেও তার কি বা আসে যায়? কনসার্ট শুরু হয়েছে শোনা গেল। বটতলা থেকে একটু এগিয়ে রোকেয়া হল থেকে স্বল্প দূরত্বে রাস্তার পাশে ফুটপাতের আসন পেতে বসলো তারা সকলে। এখান থেকে গানের আওয়াজ স্পষ্ট। ফরহাদ বলল, ভালো প্ল্যান না?
গান শোনা আমাদের জন্য মুখ্য। অযথা ভিড় ঠেলে টিএসসি যাব কেন? সবাই করতালি দিয়ে উঠলো, সাধুবাদ জানালো ফরহাদের চিন্তাকে। হাতে চিপস, কোল্ড ড্রিঙ্কস আর কিছু স্ন্যাক্স আইটেম। রাস্তার ধুলোবালি উপেক্ষা করে বসে আছে একদল। গান শুরু হলে মনোযোগী হয় তারা। প্রথমে শহরতলি পারফর্ম করছে, একটু পরে বইবে নদী কাপল বেয়ে, জমাট শোকের একলা পাহাড় বুক চিরে উঠবে নে। টিএসসির গেটে ছোট্ট বটগাছটার নিচে তুমি, আশেপাশে অনেক বন্ধু, হাসি তামাশা। আমি রাজু ভাস্কর্যের সামনে দূর থেকে তোমার উচ্ছলতা উপভোগ করছি। রাস্তা কি পার হব? না থাক, কলা ভবন থেকে তোমার পিছু পিছু আসলাম, হাতে একটা গোলাপ। ইতস্ত পদচারণার মতোই দুরু দুরু বুকটা বিব্রত। একবার আমার দিকে তাকালেও না। ফুলটা হাত বদল হলো না। এত কাছ থেকেও পরিষ্কার আকাশের রংধনুর মতো আমার ভালোবাসা তুমি দেখলে না। এই অংশে এসে গান না থামলেও ফরহাদ থামলো, নিজেকে গুটিয়ে মনোযোগী ভঙ্গিতে চেয়ে গান শোনা শিরিনের দিকে চেয়ে দেখলো একবার। শুভ্র মুখখানার দিকে নই শব্দে প্রশ্ন ছুড়ে, সে কি বুঝলো আমায়? আমি কত দূর বুঝলাম? তেজশ্রী ড্রাম কিট, স্ট্রিং গিটার ও জোরালো কণ্ঠস্বরে শিরিনের দিকে তার একাগ্রতা ফসকে গেল। চেতনা ফিরে গেল গানের লাইনে। নীলিকার নয়নে কত কথার আয়োজনে ঝাপসা আবেগ ঢানা চাপটে গেল। কোথাকার কোন মেকি হাসি তোমার হৃদয় কেড়ে নিল? শিরিনের ঠোঁট কোণে এক মৃদু হাসির ঝলক ফোটে। অজান্তেই ভালো লাগছে এই সময়, এই মুহূর্তকে। কখনো এসব উপভোগ করেনি সে? তার চারিপাশে নতুনত্ব এতটা সুন্দরও বুঝি হয় কোনো সন্ধ্যা? ঠোঁট টিপে হাসি গভীর চোখে লক্ষ্য করে ফরহাদ। এক অদ্ভুত শান্তি ছেয়ে গেল হৃদয় জুড়ে। সারাদিন পর তাকে হাসতে দেখে বিড়বিড় করে বলল, এর চেয়ে সুন্দর কিছু হয় না, এর চেয়ে মূল্যবান এই মুহূর্তে আর কিছুই মনে হচ্ছে না। এই সন্ধ্যা কেউ না। সামির ধাক্কা দিল আচমকা ফরহাদকে। প্রশ্ন করলো, কি বিড়বিড় করিস শালা? ডিস্ট্র্যাক্ট করছিস কেন? বুকে জ্বলন্ত আগুনের শিখায় সামিরের কণ্ঠে পানি ঢেলে দিল যেন। এই দহন উপভোগ করছিল ফরহাদ। সামিরের দিকে রাগী দৃষ্টি ছুড়ে বলল, এত সমস্যা হলে সামনে থেকে সরে যা, আমাকে ডিস্টার্ব করবি না, আমি জরুরি কাজ করছি। বিকৃত ভঙ্গিতে উচ্চারণ করে সামির। কিছু না, চুপ থাক। শহরতলির পারফরমেন্স শেষে মঞ্চে ওঠে। নতুন গানে বন্ধুরাও নড়ে চড়ে। নিশ্চয়ই তাদের প্রিয় কোনো গান গাইবে, হলেও তাই। ভোকালিস্ট সুর ধরে, গানের নাম কনফিউশন। রাজু ভাস্কর্যের সামনে থেকে ভেসে আসছে উৎসাহী চিৎকারের ধ্বনি। এই চেনা শহর, চেনা সময়, সময় গড়ালে অচেনাও হয়। এই তোমায় নিয়ে আমি ভাবি, তোমায় অনেক চিনে ফেলেছি। আসলে কি করছি? তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি। তোমায় আমি চিনি না, আবার বোধ হয় চিনি। এই ভালোবাসা দিলাম তোমায়, কিন্তু একটা কিন্তু থেকেই যায়। যখন দূরে দূরে থাকো তুমি, তখন অনেক ভালোবেসে ফেলি। হায়, আসলে কি বেসেছি? গানগুলো শুনে মনে হলো পরিস্থিতির সাথে মিলিয়ে শিরিন ফরহাদের জন্যই গাওয়া। লাইনগুলো যেন তাদের দুজনকেই ইঙ্গিত দিচ্ছে। গানের মতোই ফরহাদ কনফিউজড, মারাত্মক রকমের কনফিউজড। ফরহাদ এবার বিড়বিড় করলো না, মনে মনে নিজেকে প্রশ্ন করলো, আসলে কি বেসেছি নাকি বাসিনি? না বেঁচে থাকলে তার মন খারাপে অস্থিরতা কিসের? আর তার হাসি দেখে প্রশান্তি কিসের? মাথায় তালগুল পাকানো শুরু হয়েছে। ফরহাদ মাথার চুল হালকা খামচে ধরলো। ঠিক তখনই শীতল কণ্ঠে কে বলল, আমি একটু এগিয়ে যাই। শিরিনের এমন কথায় রাত্রি প্রশ্ন করে, কেন? সেখানে তো অনেক ভিড়। দূর থেকে ভিডিও করব, মাকে দেখাবো। ফরহাদ প্যান্ট ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। সরাসরি শিরিনের সামনে দাঁড়িয়ে বলে, মেয়ে মানুষের ভিড়ে যাওয়ার দরকার নেই, আমাকে দিন, আমি করে আনি ভিডিও। রেশমা বলল, হ্যাঁ এটাই ঠিক হবে, ফরহাদ যাক। শিরিন ফরহাদের হাতে নিজের ফোনটা দিয়ে ফরহাদ দৌড়ায় সেদিকে। অনেকটা মোটামুটি কাছে পৌঁছে ভিডিও ধারণ করে কয়েক মিনিট পুনরায় দৌড়ে ফিরে এসে হাঁপিয়ে বলে, নীল ধন্যবাদ। সরাসরি কোনো জবাব দেয়নি ফরহাদ, মনে মনে আওড়ায়, আপনার ইচ্ছে শিরোধার্য।